একটি কবরস্থান থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ ভেসে আসছে। এটা আকাশ তার রুমে শুয়ে থেকে শুনছে। আকাশ তাড়াহুড়ো করে উঠে পড়ল। বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে, কবরের পাশ থেকে এমন ফিসফিস করে কথা বলার আওয়াজ কেন ভেসে আসবে। আকাশ তার নিজের 9mm পিস্তল দিয়ে বের হলো। কবরের কাছাকাছি আসতেই দেখতে পারল দুজন লোক কবর খোঁড়ার চেষ্টা করছে। আকাশ দুজনের পায়ে গুলি করলো আর তাড়াতাড়ি কবরের পাশে এসে পিস্তল তাক করে ওদেরকে জিজ্ঞেস করলো, তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা দুজন কবর থেকে লাশ চুরি করেছিলি, তোদের মরণের ভয় নেই? কে পাঠিয়েছে তোদের? আমাদের ক্ষমা করে দিন ভাই, আমাদের কোনো দোষ নাই। আমাদেরকে টাকা দিয়েছে এই লাশটা নিয়ে যাওয়ার জন্য, তাই আমরা এসেছি। ওরা লাশ নিয়ে কি করবে সেটা জানি না। মানুষ টাকার কারণে এতটা নিচে নামতে পারে, এটা সত্যি আজকে আমি আকাশ চৌধুরী দেখতে পারলাম। তোরা সামান্য কয়েকটা টাকার জন্য এটা করবি, আমার মাথায় আসে না। ভাই আমাদের কিছু করার ছিল না, আমরা ডোম হিসেবে কাজ করি। আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে কাজ করে না দিলে আমাদের পরিবারকে ওরা মেরে ফেলবে, তাই এটা করেছি। কে তোদের পাঠিয়েছে? তার চেহারা দেখতে কেমন? কি তার পরিচয়? সব কিছু বল, না হলে এখানে আরো 2টা কবরের সংখ্যা বেড়ে যাবে। ভাই মাপ চাই, আমাদের মারবেন না, আমরা খুবই অসহায়। ওর নাম্বার আছে আমাদের কাছে, আমরা কখনো চোখে দেখিনি। আমাদের পরিবারকে কিডন্যাপ করেছিল, তারপর আমাদের ফোন করে এসব কথা বলে। টাকার কথা বলে আমরা রাজি হয়েছি। আকাশ একটা ছেলের কাছ থেকে মোবাইলটা নিল আর মোবাইলটা নেওয়ার পরে সেখানে একটা নাম্বার লিখে নিল তার মোবাইলে। তারপর ওদেরকে এখান থেকে চলে যেতে বলল। আকাশ ওদেরকে ছেড়ে দিল, কারণ ওরা পেটের দায়ে এসব করেছে, না হলে ওরা কখনোই এসব করতো না। আর ওদের শাস্তি যথেষ্ট দেওয়া হয়েছে, কারণ ওদের পায়ে আকাশ নিজেই গুলি করেছে। আকাশ বাসায় চলে আসলো। আকাশ বাসায় এসে তার ল্যাপটপ নিয়ে বসে পড়ল আর ল্যাপটপের মধ্যে এই নাম্বারটা ট্র্যাকিং করার জন্য চেষ্টা করছে। অনেক কষ্ট করার পরে নাম্বারটা ট্র্যাক করতে সক্ষম হলো আকাশ। আকাশ তখন তার মোবাইল বের করলো আর মোবাইল বের করে একজনকে কল দিয়ে বাসার সামনে আসতে বলল। 10 মিনিটের মধ্যেই দামি একটা গাড়ি নিয়ে আকাশের বাসার সামনে চলে আসলো। আর আকাশ বাসা থেকে বের হবার পরে গাড়িতে উঠে বসলো। আর তখন রিফাত তাকে বলতে লাগলো, ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে এই মাঝরাতে কেন আমাদেরকে আসতে বলেছেন? আর কি হয়েছে আমাদেরকে কি একটু বলবেন? অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে। এখন ইদানিং যে আমরা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি যে লাশ চুরির ঘটনা ঘটছে, এটা আসলে কারা করছে এটা আমি জেনে গিয়েছি। আজকে আমার চোখের সামনে এই ঘটনা ঘটেছে। আমি নিজের হাতে হাতে তাদেরকে ধরেছি আর তাদের কাছ থেকে এই নাম্বারটা পেয়েছি। এখন নাম্বার ট্র্যাক করার পরে ওখানটায় যাচ্ছি। আর কোনো কথা বলিস না। হ্যাঁ ভাই, এখন সমাজটা কোথায় চলে গেছে সেটা আসলেই বোঝা মুশকিল। কারণ দেখেন, আমরা মারা গেলেও আসলে সেফ না। এটার চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? একটা মানুষ মারা যায়, তখন কবরে কি হয় না হয় সেটা আল্লাহ তাআলাই হয়তো ভালো জানেন, আমরা কোনো কিছুই জানি না। কিন্তু মারা যাওয়ার পরেও যদি ওই লাশটাকে তুলে নিয়ে যায়, তাহলে এটা কতটা জঘন্য কাজ, এটা আসলে ভাবতেই কেমন জানি লাগে। ওরা কি করে পারে এইসব জঘন্য কাজ করতে শুধুমাত্র কয়টা টাকার জন্য? আমি আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করছি অনেকদিন ধরে। আমি আজ পর্যন্ত এসবের কখনোই নিজের চোখে দেখিনি। মানুষ কি করে এটা করতে পারে? সবসময় সাংবাদিকদের কথা শুনেছি, ভেবেছিলাম সাংবাদিকরা কিছুটা হলেও বানিয়ে বানিয়ে বলে। কিন্তু আজকে আমার এটার প্রতি প্রথম অভিজ্ঞতা হলো। আমি মানুষকে অনেক বেড়েছি, অনেক মানুষকে নিজের হাতে হত্যা করেছি। তারা ছিল খারাপ মানুষ, কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি। এটাই প্রথম। ভাই আসলেই তো আমাদের ভাবলেই কেমন যেন গা শিউরে উঠছে। আচ্ছা ভাই, ওদেরকে এমনভাবে শাস্তি দেব যেন আর কখনো এরকম কাজ করার কেউ সাহস না পায়। ওদেরকে এমন শাস্তি দেব যেন ওদের শাস্তি দেখে বাকিরা এমনিতেই সোজা হয়ে যায়। আরেকটা কথা মনে রাখবে, ওরা কিন্তু পুরো একটা গ্যাং নিয়ে চলাফেরা করে। ওরা একটা গ্যাংস্টার না হলে একা একজনের সাহস হবে না এত বড় কাজগুলো করার জন্য। আমার মনে হচ্ছে না ওদের শুধু এটাই কাজ, ওরা আরও অনেক বেশি কাজ করে থাকে, বিভিন্ন অপক্রম করে থাকে। আমার মনে হচ্ছে এটাই সেই লেডি কুইনের কাজ। লেডি কুইন নিজেই এসব কাজ করে থাকেন, আমার যতটুকু ধারণা।
আকাশ রিফাতের সঙ্গে কথা বলতে বলতেই সেই জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে আসার পরে দেখতে পেল সেখানে একটা রুম রয়েছে, ছোট্ট একটা ঘর তোলা হয়েছে। আকাশ গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে রিফাতকে নিয়ে এগিয়ে গেল। আর রিফাতের সঙ্গে আছে সাইমন, জুবাইর, আরও বেশ কজন। সবাই আকাশের হয়ে কাজ করে আর সবাই আকাশের খুব কাছের লোক। আকাশ ওদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করে, কারণ আকাশ ওদেরকেও নিজের ছোট ভাইয়ের মতোই মনে করে। সব সময় ওদের সঙ্গে ফ্রি থাকার জন্য চেষ্টা করে। আকাশ সামনে এগিয়ে যাচ্ছে হাতে পিস্তল নিয়ে। আর তখন রুমটার চারিদিকে সবাই মিলে ঘিরে ফেলল। আর আকাশ দরজার ভিতরে প্রবেশ করলো। সেখানে দেখতে পারলো একজন ল্যাপটপে বসে কাজ করছিল, হুডি পরে আছে, তাই তার মুখটা দেখা যাচ্ছে না। আকাশ তাড়াতাড়ি করে পেছন থেকে একটা লাথি মারলো। ছেলেটা প্রস্তুত ছিল না, তাই ছেলেটা নিচে পড়ে গেল। তারপর ইচ্ছে মতো আকাশ তাকে পেটাতে শুরু করলো। আর মারার পরে সবার সামনে বের করে আনলো। বের করে আনার পর রিফাত ছেলেটাকে দেখে চিনতে পারলো। আকাশ চিনতে পারলো না ছেলেটাকে। আকাশের মনে হচ্ছে ছেলেটাকে কখনোই সে দেখেনি, এবারই প্রথম দেখছে। আকাশ প্রশ্ন করলো, তুই কি দুজনকে টাকা দিয়েছিলি ওদের দিয়ে লাশ উত্তোলন করার জন্য? তোকে এই সাহস কে দিয়েছে? এটা তো সরকারের, আর যিনি মারা গিয়েছে তিনি তো একজন হাজী সাহেব ছিলেন, আর অন্য পাশেরটা একটা মেয়ে ছিল। তুই ওদের লাশ দিয়ে কি করবি? এখানে আমার কোনো দোষ নেই। আমাকে ওপর থেকে একজন বলেছিল এই কাজটা করার জন্য, তাই আমি এই কাজটা করেছি। আর তুই কে যে তোকে আমি এইসব বলতে যাব? কয়েকজন ছেলে নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছিস, আর এসব করছিস দেখে আমি ভয়ে তোকে সব কিছু বলে দেবো? সেটা তুই ভাবলি কি করে? তোর মতো গুন্ডা মস্তান আমার দেখা হয়ে গেছে। তুই জানিস না আমি কার লোক, লেডি কুইন। যদি একবার জানতে পারে তাহলে তোকে শেষ করে ফেলবে। ভাই, আমি তাকে চিনি। সে হলো ভার্সিটির সভাপতি তন্ময়ের ছোট ভাই। তন্ময় তো অনেক ভালো লোক। ভার্সিটিতে অনেক সুনাম রয়েছে। ভার্সিটিতে প্রতিটা ছাত্রীদের মুখে তন্ময়ের নাম শোনা যায়। আর তার ছোট ভাই হয়ে এসব কাজ করে থাকে সে। আপনাকে বলেছিলাম না ভাই, তন্ময়ের কথা। সে আপনার সঙ্গে দেখা করতে চায়, আমাদের সঙ্গে কাজ করতে চায়। তোর ভাই এত ভালো, আর সেখানে কিনা তুই এইসব কাজ করে বেড়াচ্ছিস? নাকি তোর ভাইও এর সঙ্গে জড়িত আছে? সত্যি করে বল, আমি কে এটা তুই এখনো দেখে বুঝতে পারিসনি? ঠিক আছে, তোকে বুঝিয়ে দিচ্ছি। তখন রিফাত তার গায়ে ট্যাটু দেখিয়ে দেয় মুন্নাকে। আর মুন্নার ট্যাটু দেখার পরে মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না, কারণ মুন্না নিজেও জানে সে কার সামনে দাঁড়িয়ে আছে, সেই কার সঙ্গে এতক্ষণ কথা বলছিল। মুন্না এই প্রথম আকাশ চৌধুরীকে দেখছে। সে ভয়ে থরথর করে কাঁপছে আর আকাশের দিকে চুপ করে তাকিয়ে আছে। আকাশ তখন আবারও তাকে প্রশ্ন করলো, আমি তোকে এখনো বলছি, তুই কার কথা এসব করছিস আর লেডি কুইন এখন কোথায় থাকে সেই তথ্যটা সত্যি করে বলবি, নাহলে কিন্তু তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তুই কি মনে করেছিস তোর লোকেশন আমি ট্র্যাক করতে পারবো না? যদি আমি এটুকু না করতে পারি তাহলে আমি দীর্ঘ 8 বছর ধরে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারতাম না। বুঝতে পেরেছিস? দেখ মুন্না, সত্যি করে বল, তুই কার কথায় এসব কাজ করছিস, আর তোর সঙ্গে কে কে আছে? লেডি কুইনের খোঁজ আমরা পেয়ে যাব। আগে বল, তোকে এই কাজটা কে দিয়েছে? কারণ লেডি কুইনের সঙ্গে তোর যোগাযোগ থাকার কোনো কথা নয়। কুইন তোর সঙ্গে যোগাযোগ করবে এটা অস্বাভাবিক। ভাই, আমি সত্যি করে বলছি, আমাকে এই কাজ করার জন্য লেডি কুইনের ডান হাত সালমান বলেছিল। সালমান আমাকে টাকা আগেই আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল, আর আমার সঙ্গে দেখা করেছিল সেই জায়গায়। আর দেখা করে কিভাবে কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিয়েছিল। আর তারপর আমি আমার লোকজনকে দিয়ে ওই ডোনের পরিবারগুলোকে কিডন্যাপ করি, আর ওরা কাজ করতে রাজি হয়ে যায়। আর প্রশাসনকে ম্যানেজ করে থাকে সালমান। সালমান 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 এখন কোথায় থাকে, কি করছে সেটা আমি জানি না। আমার সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছিল, আমি এছাড়া আর কোনো কিচ্ছুই জানি না। তুই কি বলছিস আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, সালমানকে এখন কোথায় পাওয়া যাবে? আমি জানি তোর সালমানের সঙ্গে কথা হয় প্রতিদিন, আর তুই খুব ভালো করে জানিস তার ব্যাপারে। কারণ তুই যদি তার সাথে ভালো সম্পর্ক করে না রাখিস, তার ব্যাপারে না জানিস, তাহলে সালমান তোকে এই কাজটা করার জন্য কখনোই বলবে না। আর ওরা এই লাশগুলোকে নিয়ে কি করে? আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যেন লাশগুলোকে নিয়ে এইখানটায় নিয়ে আসি। আর এখান থেকে কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স আসবে।
অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে নিয়ে যাবে, আর লাশগুলোকে নিয়ে ওরা কি করবে না করবে সেটা আমি জানি না। সত্যি বলছি, আমি এইসব কি করে জানবো? আমি তো শুধুমাত্র টাকার জন্য এইসব করেছি। আমি লোভে পড়ে গিয়েছিলাম ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম কাজ করার সাহস করব না। আপনি প্লিজ আমাকে মারবেন না ভাই, আমাকে শেষবারের মতো সুযোগ দিন। আমি আপনার কাছে জীবন ভিক্ষে চাইছি। তোকে ক্ষমা করা মানে এখন আমার কাছে খুবই অন্যায়, কারণ তুই যে কাজ করেছিস সেটা এতটা জঘন্য যে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে এভাবে মারবো না, চাইলে তোকে এখানটায় মেরে পুঁতে ফেলতে পারি, কিন্তু তোকে মেরে এখন কোনো লাভ নেই। তোকে বাঁচিয়ে রাখতে হবে। তোর সঙ্গে সালমানের পরবর্তী সময়ে আবারও কথা হবে। তুই তাকে তোর সঙ্গে দেখা করতে বলবি, তুই সালমানের সঙ্গে দেখা করবি। ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করব, তবু প্লিজ আমাকে মারবেন না ভাই। আমি বাঁচতে চাই, আমি সত্যি বলছি। আমি লোভে পড়ে এইসব কাজ করে ফেলেছি, আর কখনো আমি এইসব কাজ করব না। আপনি প্লিজ আমাকে মারবেন না। আর সালমান যদি জানতে পারে যে আমি ধরা পড়ে গেছি, তাহলে ও আমাকে মেরে ফেলবে। কারণ ওদের নিয়ম হচ্ছে, কেউ যদি ধরা পড়ে যায় তাহলে অন্য কেউ তাকে মারার আগেই ওরা মেরে দেয়, কারণ ওরা ভয় পায় সব কিছু প্রকাশ হওয়ার জন্য। শোন, তোর সঙ্গে একটু পর হয়তো সালমানের কথা হবে। সালমানের সঙ্গে ভালোভাবে কথা বলবি, বলবি 2টা লাশের বদলে 3টা লাশ তোলা হয়েছে, আর এই 3টা লাশ শুধুমাত্র মেয়েদের লাশের অনেক দাম, এটা আমি খুব ভালো করে জানি। আর সালমানকে বলবি কালকে তোর সঙ্গে দেখা করার জন্য, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবি। ঠিক আছে ভাই, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবেই করব, তবু আমাকে মারবেন না। আমি বাঁচতে চাই। আমি জানি আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমি কত বড় অন্যায় করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আমার ভাবতে অনেক বেশি লজ্জা হচ্ছে, কারণ মানুষ মারা গেলে এটা কি করে ফোরাত তুলে আবার ওদের কাছ থেকে কিনে নিয়ে এগুলো পাচার করতে পারিস। আমার তো এখন ইচ্ছে করছে তোকে মেরে ফেলতে। আসলেই ভাই, ওরা কতটা জঘন্য কাজ করে সেটা এখন বুঝতে পারছি। লেডি কুইন কতটা খারাপ আর কতটা পাষাণ হতে পারে তার এটা একটা নমুনা। এছাড়া তার আরও অনেক অপকর্ম আছে। মেয়েদেরকে তারা নিজের জিম্মায় রাখে, আর নিজের জিম্মায় রেখে তাদেরকে বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকা আরও বিভিন্ন দেশে পাচার করে দেয়। ওখানকার সেনাবাহিনী এবং কিছু রাষ্ট্রবিরোধী দলগুলো ওদেরকে কিনে নিয়ে যায়, আর ওদেরকে কিনে নিয়ে ব্যবহার করে। ওদেরকে মেরে ফেলে দেয় যেন কোনো চিহ্ন না থাকতে পারে। এরকম হাজারো মেয়ে অলরেডি ওদের দেশে পাচার হয়ে গেছে, আর সব কিছুর জন্য এই লেডি কুইনই রয়েছে। আপনি তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কোমায় ছিলেন, তাই আপনি এত কিছু জানেন না। এই লেডি কুইনের কারণে আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে, আর আমাকেও মেরে ফেলে রেখেছিল শুধুমাত্র তোরা ছিলি বলে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। তাহলে আমার পুরো বংশ নিবংশ হয়ে যেত। ও এতটা নীচ হতে পারে? ভাই, আপনার সাথে সেদিন কি ঘটেছিল? লেডি কুইনের সঙ্গে আপনার কেন এত শত্রুতা? ও কেন আপনাকে দেখতে পারে না? আর লেডি কুইন মানুষের এত ক্ষতি করে, মানুষ কোনো কিছু বলে না, সব কিছু মুখ বুজে সহ্য করে। আর প্রশাসন তো নাচের পুতুল, প্রশাসনকে যেভাবে নাচানো হয় প্রশাসন সেইভাবেই নাচে। আমার বাবা ছিলেন একজন সায়েন্টিস্ট, আর আমার বাবা এমন একটা বিষয় নিয়ে গবেষণা করছিল যে আমরা যে পোলট্রি মুরগি খাই, বাবা গবেষণা করে জানতে পেরেছিল আমরা যে বাজার থেকে পোলট্রি মুরগি কিনে খাই ওইগুলো খেলে 10 থেকে 12 বছরের মেয়েগুলো ওদের যৌবন শুরু হয়ে যায়, আর ওদের ঋতুস্রাব খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, কারণ ওদেরকে খাওয়ানো হয় এই পোলট্রি মুরগি। আর এই পোলট্রি মুরগির মধ্যে এমন একটা কেমিক্যাল মেশানো হয় যেন ওরা 45 দিনের মধ্যে তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এত তাড়াতাড়ি বড় হয় সেই কারণেই এই প্রভাবগুলো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। ছেলেদের ক্ষেত্রেও সমস্যাগুলো হয়ে থাকে, তবে ছেলেদেরটা অনেক কম, মেয়েদেরটাই অনেক বেশি, কারণ সময়ের আগেই সব কিছু হয়ে যেত। আর এগুলোর দায়িত্বে ছিল ওই লেডি কুইন, কারণ এসবের ব্যবসা করত কেমিক্যাল আর বাজারে ভুল কেমিক্যাল ছড়িয়ে দিয়েছিল অসাধু ব্যবসায়ীদের কাছে। বাবা এগুলো নিয়ে রিপোর্ট তৈরি করেছিলেন, এমনকি এই রিপোর্টগুলো সর্বাধিকভাবে মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন এই লেডি কুইনের ব্যাপারে। এই লেডি কুইনের আসল নাম হলো নীলা আক্তার। এই নীলা যেমন দুর্ধর্ষণ তেমনি আবার চালাক। ও মাফিয়া ট্রেনিং করেছে, ওর ট্রেনিং আমার পরে হয়েছে। আমি যেমন মাফিয়া ট্রেনিং করে অন্য সকল মহিলাদের মতো মাফিয়া হয়েছি, আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব পালন করেছি, ও আফ্রিকা গিয়েছিল, আর আফ্রিকা যাওয়ার পরে ট্রেনিং নিয়ে এসেছে, আর ট্রেনিং নিয়ে আসার পরে বাংলাদেশের এই ব্যবসা শুরু করেছে।
আর এই কারণে সে রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়। তারপর সকল অপকর্ম আস্তে আস্তে শুরু করলো। আর এগুলো আমার বাবা রিপোর্ট করতে বলে তখন আমার পুরো পরিবারকে ওরা হত্যা করেন। আর পাশাপাশি আমিও আন্ডারওয়ার্ল্ডে জয়েন করেছিলাম, সেই কারণেই আমার পুরো পরিবারকেই ওরা হত্যা করে। আর আমি কোনো ভাগ্যক্রমে বেঁচে যাই। ভাই আপনার সঙ্গে এমনটা হয়েছে, আমরা সত্যি এই ঘটনা জানতাম না। লেডি কুইন এই নীলা কতটা যে মানুষের ক্ষতি করেছে সেটা আমরা বুঝতে পারছি। এখন পর্যন্ত বাজারে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই প্রায় ভেজাল। আমরা ভেজাল খেয়ে এখন বেঁচে আছি শুধুমাত্র এর কারণে ওর অনেক বড় সিন্ডিকেট হয়ে গেছে। ভাই, ওই নীলা যত সিন্ডিকেট তৈরি করুক না কেন আমাদের চেয়ে বেশি বড় হতে পারবে না। আকাশ চৌধুরী একটা ব্র্যান্ড, আর ব্র্যান্ডের সঙ্গে ওরা কখনোই পারবে না। আমরা ওদেরকে রুখে দেব, মানুষকে দেখিয়ে দিব আকাশ চৌধুরী কী জিনিস। মানুষ আকাশ চৌধুরীকে আজকে থেকে নতুন করে চিনবে। এতদিন সবাই জানতো আকাশ চৌধুরী আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, কিন্তু আজকে থেকে আকাশ চৌধুরীকে ওরা নতুন করে চিনবে। কি বলেন ভাই? আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবুও এই বাংলাদেশ থেকে ওই রকম জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত করে ছাড়ব। ও যেমন আমার পুরো পরিবারকে হত্যা করেছে, আমিও ঠিক এভাবেই তাকে নিশ্চিহ্ন করে দেব। কত সুন্দর জীবন ছিল আমার, আর সেই জীবন থেকে আমাকে এই আন্ডারওয়ার্ল্ডে জয়েন করতে হলো শুধুমাত্র এর কারণে। আমি তাকে ছাড়ব না। ভাই, আপনার সঙ্গে অনেক বেশি অন্যায় হয়েছে। আমি এটা বুঝতে পারছি আপনি আসলেই একটা ব্যান না হলে ভাই এত এত লোকজন আপনার হয়ে কখনোই কাজ করতো না। দেশের প্রতিটা জায়গায় আপনার একটা করে অফিস রয়েছে, আর সেখানে প্রায় অনেক মানুষ কাজ করে থাকে। সকলেই আপনার কথায় কাজ করে থাকে। আপনি একটা ইশারা দিলে সকল জেলার মানুষ এক হয়ে যায়। আপনার কত লোক হয়েছে সেটা আপনি মনে হয় নিজেও হিসাব করে বলতে পারবেন না। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি এখন থেকে আপনার হয়ে কাজ করব। তুই যে কথাগুলো বলেছিস সেই কথাগুলো সত্যি বলেছিস, কিন্তু তার মানে এই না যে আমার মন গলে যাবে। কারণ তুই এগুলো বলছিস আমাকে পটানোর জন্য, যেন আমি তাকে ছেড়ে দেই। এরকম না, কখনোই হবে না। তুই অন্যায় করেছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্তি পাওয়ার আগে যখন আমি অভিনয় করতে বলবো, যেভাবে তোকে নাচতে বলবো সেভাবেই তুই নাচবি। এই কথা বলার পরে আকাশ একটা লাথি মারলো। আকাশ লাথি মারার পরে মুন্নার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আর হঠাৎ করেই একটা অ্যাম্বুলেন্স চলে আসলো, আর সঙ্গে সঙ্গে মুন্না তার রক্ত মুছে নিল হাতে থাকা রুমাল দিয়ে। আর আকাশের লোকজন, আকাশ সহ সকলেই চারপাশে লুকিয়ে পড়ল। আর অ্যাম্বুলেন্স থেকে নেমে আসলো ড্রাইভার নেমে আসার পরে তখন মুন্নাকে প্রশ্ন করতে লাগলো, কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি না বলেছিলাম এগুলো নিয়ে রেডি থাকতে? সালমান ভাই বলেছে এখনই এগুলো নিয়ে যাওয়ার জন্য। আর সালমান ভাই আপনাকে এতগুলো কল দিয়েছে, আপনি একটাও কল ধরেননি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। এখন কাজের কথায় আসি। লোকজন এসে পড়েছিল, তার জন্য লাশগুলো তুলতে পারিনি। তাই সালমান ভাইয়ের সঙ্গে আমার কথা বলতে হবে। সালমান ভাই এখন কোথায় আছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। এটা কখনোই হবে না। সালমান ভাই কোথায় আছে আমি নিজেও জানি না। কে বলেছিল লাশগুলো নিয়ে অন্য জায়গায় রেখে আসার জন্য? আর আমি লাশগুলো নিয়ে গাড়িটা সহ সেখানে রেখে চলে যাব। দেখ, আমি এখন তোকে ভালো মতো বলছি। সালমানের সঙ্গে আমার দেখা করতে হবে। সে যে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আসলে কোনো কিছুই হয় না। ওদেরকে দিয়েই তো আমার শেষ হয়ে যায়। আমার ছেলেরা আরও টাকা চায়, তাই আরও টাকা লাগবে। আর আমি ফোন করছি, তুই ওয়েট কর। থাক, আপনার ফোন করতে হবে না, আমি নিজেই ফোন করছি। আর ফোন করে জানিয়ে দিচ্ছি যে আপনি লাশগুলোকে রেডি করতে পারেননি। পরেরটা আপনি বলবেন, কারণ আমার উপর দোষ নিতে পারবো না। আমি চাই না সালমান ভাই আমাকে মেরে ফেলুক। আমার যে কাজ আমি সেটাই করব। তখন ড্রাইভার কল দিল সালমানের নাম্বারে কল দেওয়ার সময় সালমান ওপাশ থেকে কল রিসিভ করলো। আর ওপাশ থেকে কল রিসিভ করে ড্রাইভার বলতে শুরু করলো, সালমান ভাই, এখানে আমার কোনো দোষ নেই, আমি আগেই বলে নিচ্ছি। আমি লাশ নিতে এসেছি, কিন্তু মুন্না এখনো লাশ নিতে পারেনি। ওরা নাকি ধরা পড়ে গেছে। এখন আমি কি করব ভাই? আমি কি চলে আসবো? আপনি তার সঙ্গে কথা বলুন। ভাই, আসলে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তারা ভয় পেয়ে চলে এসেছে। কারণ ওখানে আকাশের লোকজন ঘোরাঘুরি করছিল, আর সেই কারণে ভয়ে চলে এসেছে। আর আকাশ কেমন লোক, আকাশকে সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর আমার ছেলেরা আরও টাকা চাইছে। মাদার চোদ, তোকে আমি এত টাকা দিয়েছি আর তুই আরো টাকা চাইছিস? আমি কোনো কিছু শুনতে চাই না।
আজকে রাতের মধ্যে আমাকে 2টা মেয়ের লাশ তুলে দিবি, না হলে 2টা মেয়েকে আমাকে পাঠিয়ে দিবি। আজকে রাতের মধ্যে যদি আমি 2টা মেয়ে না পাই, পরের দিন সকালে তোর লাশ থাকবে। তোর লাশ নিয়ে যাবে এই ড্রাইভার। ভাই, আমাকে ভয় দেখাবেন না। আমি আপনার টাকায় চলি না, আমি আমার মতো করে চলি। ছেলেরা যদি কাজ করতে না চায় তাহলে সেখানে আমি কি করব? আর আকাশের লোকজনকে হাগে রুখে দাঁড়ায়। আকাশের লোকজন চারিদিকে ঘোরাফেরা করছে, আমি আকাশের লোকজনের কারণে কাজ করতে পারছি না। আকাশ তার লোকজন দিয়ে পুরো এলাকায় ছড়িয়ে ফেলেছে। এতদিন তো আকাশ ছিল না, আর হঠাৎ করে আকাশ কিভাবে আবার ওদের হলো? আর আকাশকে তো আমরা মেরে দিয়েছি, আকাশ ভেঙে দেওয়ার পরেও কিভাবে আসতে পারে? কি সব পাগলের মতো কথা বলছিস? তুই কি বুঝতে পারছিস? তুই এখন কি বলছিস? আমরা নিজের হাতে তাকে হত্যা করেছি, সে কি করে এখন বেঁচে উঠবে? আমার মনে হয় তুই আমার থেকে বাঁচার জন্য তুই এসব কথা বলছিস। ভাই বিশ্বাস করেন, আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি। আকাশের লোকজনকে আগে আপনি সরিয়ে দিন। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আকাশের লোকজন চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু আকাশ বেঁচে আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আকাশের লোকজনকে আমি দেখতে পেরেছি, এটাই জানি। ঠিক আছে, তুই কালকের মধ্যে 2টা মেয়ের লাশ আমার এখানে পাঠাবি। আমি আর কোনো কিছু শুনতে চাই না। আর আকাশের ব্যবস্থা আমি খোঁজ নিচ্ছি, আকাশ বেঁচে আছে কিনা। আর যদি মিথ্যা কথা হয়ে থাকে, তোর অবস্থা খারাপ করে দেব। তাড়াতাড়ি আমার কাজটা করা চাই। আর আমি আরো 2 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলার পরে সালমান কল কেটে দিল। আর সালমান কল কেটে দেওয়ার পরে তখন আকাশের লোকজন চারিদিক থেকে বেরিয়ে আসলো। আর আকাশের সামনে এসে ড্রাইভারকে কোনো কথা ছাড়াই গুলি করে দিল। কারণ ড্রাইভার বেঁচে থাকার কোনো অধিকার নেই, সে অনেক বেশি অন্যায় করে ফেলেছে। আর তখন মুন্নার কাছে এসে মুন্নার কাঁধে হাত রাখলো আকাশ। মুন্নার কাঁধে হাত রাখার পরে আকাশ হাসতে হাসতে বলতে লাগলো, যাক, তোকে যতটুকু অভিনয় করতে বলেছিলাম তুই তার চেয়ে অনেক ভালো অভিনয় করেছিস। কিন্তু এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই। এখন কি করব জানিস? তোর শরীরে চামড়া কেটে রাস্তায় বিছিয়ে রাখবো, আর মানুষ সেটা পাড়া দিয়ে চলাফেরা করবে। তখন আমি শান্তি পাবো। এটা কেন করব জানিস? কারণ একটা মানুষ মারা গেলে লাশ উঠানোর পর তাদের কিডনি বিক্রি করার সাহস তুই কোথা থেকে পাস? তখনই মুন্নাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আকাশ। আর আকাশ ফেলে দেওয়ার পরে হাতে থাকা ছুরিটা নিয়ে প্রথমেই তার হাত কেটে ফেললো। আর হাত কেটে তার চামড়াগুলো আলাদা করতে লাগলো। আর সেখানে রিফাত মরিচের গুঁড়া দিল। আর সঙ্গে সঙ্গে মুন্না ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আকাশ তার কাঙ্ক্ষিত কাজ করে সোজা বাসায় চলে আসলো। আকাশ বাসায় এসে গোসল করে নিল। গোসল করে খাবার খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় আকাশ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে দেখতে পেল সকাল 9:30 বেজে গেছে। আকাশ তাড়াতাড়ি করে উঠে কফি নিয়ে টেলিভিশনের সামনে আসে। টেলিভিশনের সামনে এসে যখন টিভি অন করলো তখন একটা নিউজ হতে লাগলো। আর সেখানে সাংবাদিকরা বলছে, দেশে কি আবারও পালাবদল হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে কাল রাত 2টার দিকে গাজীপুরের বড় জঙ্গলে একজনকে নৃশংসভাবে খুন করে, আর খুনটা অন্য কেউ করেনি, খুনটা আকাশ চৌধুরী নিজে করেছে। কারণ আকাশ চৌধুরীর সিগনেচার লাশের পাশায় রাখা হয়েছে। এতে পুলিশ খুবই সাধারণভাবে বুঝে ফেলেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আকাশ চৌধুরীকে তো আগেই মেরে ফেলা হয়েছে, তাহলে কি আকাশ চৌধুরী সেদিন মারা যায়নি? আকাশ চৌধুরী কি আবারও ফিরে এসেছে? তবে লাশের পাশে লোকটির অন্যায় করা সব কিছু প্রমাণ পাওয়া গেছে। সেই পুরনো পন্থা অনুযায়ী পুলিশ আকাশ চৌধুরীকে খুঁজে বেড়াচ্ছে। আইন হাতে তুলে নেওয়ার জন্য পুলিশকে আকাশ চৌধুরীকে আদৌ ধরতে পারবে? পরবর্তী নিউজের জন্য আমাদের সঙ্গেই থাকুন। এই কথাগুলো আকাশ শুনতে পেল। আর আকাশ এগুলো শুনে হাসতে শুরু করলো। তারপর আকাশ টিভি অফ করে দিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। আর ফ্রেশ হয়ে যথারীতি সে খাবার খেয়ে নিল। আকাশ এখন রেডি হয়ে নিল ভার্সিটির উদ্দেশ্যে যাবে বলে। আর আকাশ রেডি হয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির সামনে চলে আসে। অনেক কম দামি শার্ট প্যান্ট পরে এসেছে, যার জন্য সবার থেকে একটু আলাদা দেখাচ্ছে আকাশকে। তাতে আকাশ কোনো কিছুই মনে করছে না।
কারণ সে যে এভাবে এসেছে এটাই তার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। একটা সময় সে এভাবেই চলাফেরা করত, কিন্তু মাফিয়া হওয়ার পরে সে অন্যভাবে চলাফেরা করে। সবাই আকাশকে দেখে অন্যভাবে দেখছে। সবাই মনে করছে এরকম খ্যাত মার্কা আবুল আবার কোথা থেকে আসবে। সবাই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আবার কেউ কেউ আকাশকে দেখে সামনাসামনি বলেই ফেলছে, এরকম ফকির ভার্সিটিতে আসলো কিভাবে। আকাশ এগুলো শুনেও না শোনার ভান করলো। তারপর সামনের দিকে এগিয়ে গেল। সামনে থেকে এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই একটা মেয়ে এসে আকাশের সঙ্গে ইচ্ছে করে ধাক্কা দিল। আর আকাশকে ধাক্কা দেওয়ার ফলে আকাশ কিছুটা মাটিতে পড়ে গেল। আকাশ নিজেই উঠে পড়ল। আকাশ উঠে মেয়েটার দিকে তাকায়, আর মেয়েটার দিকে তাকিয়ে দেখতে পারলো মেয়েটা শর্ট ড্রেস পরেছে, যেটা মেয়েটাকে একদমই বাজে দেখাচ্ছে। মেয়েটা তখন আকাশকে বলতে লাগলো, কিরে ফকির, রাস্তা কি তোর বাবা করে দিয়ে গেছে ভার্সিটির? আমি যে তোকে পেছন থেকে এতগুলো হর্ন দিচ্ছি, তুই সাইড দিচ্ছিস না কেন? কোথায় হারিয়ে গেছিস ফকিরের বাচ্চা? তুই এই ভার্সিটিতে কি করিস? নাকি সবার জুতা পরিষ্কার করতে এসেছিস? কোনটা? আপু, আমি তো আমার মতো করে সাইড দিয়ে যাচ্ছিলাম। আপনি শুধু শুধু কেন ধাক্কা দিলেন? আমি অনেক ব্যথা পেয়েছি। আপু, এটা কিন্তু ঠিক হলো না। আর আমি তো আপনাকে চিনি না, আপনি এভাবে আমাকে গালিগালাজ করছেন কেন? তোর সাহস তো কম নয়, তুই আমার মুখের উপরে কথা বলছিস। একদম চুপ থাকবি, আর যদি আরেকটা কথা বলেছিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো, শালা ফকির। আকাশ আর কোনো কিছু বলল না, কারণ আকাশ এখন জানে কোনো কিছু বলেও কাজ হবে না। কারণ সবাই জানে আকাশ ফকির, সেজন্য সবাই যে যার মতো করে ওকে অপমান করে যাচ্ছে। তারপর আকাশ ক্লাসে চলে আসলো, আর ক্লাসে এসে সবার পেছনের বেঞ্চে বসে পড়লো। সবার পিছনের বেঞ্চে বসে ভাবতে শুরু করলো আকাশের মতো যারা গরিব ঘরের সন্তান আছে তাদের কত কিছু সহ্য করতে হয়। আর আকাশ যদি এভাবে ছদ্মবেশে এখানে না আসতো তাহলে কখনোই আকাশ বুঝতে পারতো না। আকাশ এই ছদ্মবেশে এখানে এসেছে বলেই সবকিছু বুঝতে পারছে। একটু পরেই একজন মেয়ে ক্লাসে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে আকাশ চোখ ফেরাতে পারছে না। মেয়েটাকে আকাশ খুব ভালো করে চিনতে পেরেছে। আকাশ মেয়েটাকে দেখে সত্যি অবাক হয়ে গেল, কারণ এরা তো আর কেউ না, এটা তো মেঘলা। মেঘলা তাহলে এই ভার্সিটির শিক্ষকতা করছে। মেঘলাকে অনেক দিন পরে দেখতে পারলো। মেঘলা পিছনের দিকে তাকালো, আর মেঘলা পিছনের দিকে তাকানোর পরে আকাশকে দেখতে পারলো। আকাশকে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, আর সবার সামনে নিজেকে কন্ট্রোল করে আকাশের কাছে আসে। আকাশের কাছে এসে আকাশের পরিচয় জিজ্ঞেস করলো বেশ স্বাভাবিকভাবেই। আর আকাশ তখন বলতে শুরু করলো, ম্যাম, আমার নাম আকাশ। আমি থাকি এই সামনের বস্তিতে। অনেক গরিব ঘরের সন্তান আমি, আর অনেক কষ্ট করেই এই ভার্সিটিতে চান্স পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর সবাই তোমরা তাকে বন্ধুর মতোই মনে করবে। কেউ তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। সে নতুন এসেছে, তাই তোমাদের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হবে। তোমরা ম্যানেজ করে নিও। ম্যাডাম এই কথা বলার পরেও কেউ ম্যাডামের কথায় পাত্তা দিল না। তারপর মেঘলা আবারও তার মতো করে ক্লাস শুরু করলো, আর এভাবেই ক্লাসের সময় শেষ হলো। আর মেঘলা আকাশকে বলল তার সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য। আকাশ ভার্সিটির ক্লাস শেষ করে এসে পার্কে চলে আসলো, কারণ আগে থেকেই তাকে বলে দেওয়া হয়েছে পার্কের দিকে যাওয়ার জন্যে। আকাশ পার্কে এসে একা একাই বসে আছে। কিছুক্ষণ পর মেঘলা এসে তার পাশে বসলো। মেঘলা তার পাশে বসার পর আকাশ চুপ করে আছে, আর মেঘলা বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি এখানে কি করো? এত বছর পর তুমি তো মারা গিয়েছিলে, তাহলে জীবিত হলে কি করে? সবাই তো জানে তুমি মারা গিয়েছো। কেন, আমি কি থাকতে পারি না? আর জন্ম মৃত্যু সব কিছুই আল্লাহর হাতে। আর কার কখন মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহই খুব ভালো জানেন। কোনো শয়তানের কাছে আবার কেন মৃত্যু হবে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আমরা এটাই জানি। আর এইটা নিউজ চ্যানেলে দেওয়া হয়েছিল, অনেক বড় বড় নিউজ চ্যানেলে এটা ছড়িয়েছিল। তার কারণেই আমি এটা বলছি। সেদিন কি হয়েছিল আমাকে একটু বলবে? সেদিন যেটা হয়েছিল সেটা এখন নতুন করে বলে কোনো কাজ হবে না। শুধু শুধু আমি কষ্ট পাবো। আমি চাই না আবার এগুলো মনে করতে। প্লিজ এগুলো বাদ দাও। তুমি তো অনেক ভালো ক্লাস নিতে পারো, আগে তো এমন ছিলে না।
সময় কতটা পরিবর্তন হতে পারে, তাই না? হ্যাঁ সেটাই, সময় কত পরিবর্তন হতে পারে, আর এই পরিবর্তন আমার ভালোর জন্যই। অনেক কান্না করেছি একটা মানুষের জন্য, আর কত রাত জেগেছি সেটার কোনো হিসেব নেই। আর বাস্তবতা তো মেনে নিতেই হতো, তার কারণেই এই শিক্ষকতা হিসেবে জয়েন করেছি। তোমার চোখের নিচে একদম কালো দাগ পড়ে গিয়েছে। মনে হয় অনেক বছর ঘুমাও না, প্রতি রাতে মনে হয় কান্না করতে। তাই এখনো কি সেই আগের মতোই ভালোবাসো? সত্যি তোমাকে আমি এত বছর পরে আবারও ফিরে পাবো আমি কখনো ভেবে দেখিনি। আমি সুস্থ হবার পর তোমার কথা অনেক ভেবেছি, অনেক খুঁজেছি, কেউ তোমার কোনো খোঁজ দিতে পারেনি। তোমার সম্পর্কে একটা ভাই ছিল, আর তার কাছে গিয়েছিলাম আমি। সে বলেছে তুমি নাকি বিয়ে করে বিদেশ চলে গিয়েছো। তারপর আমার আর কোনো আগ্রহ ছিল না তোমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, কারণ যেহেতু তোমার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু তোমার খোঁজ না নেওয়াই ভালো। আমি চাই না অন্য কোনো সংসার ভেঙে যাক আমার কারণে। জানো, এখন আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে। এই স্মৃতিগুলো আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না। ঠিক বলতে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনো এক ভাগ্যের নির্মম পরিহাসের জন্য আমার সেখান থেকে চলে আসতে হয়েছে। এখন আর এসব কিছু ভালো লাগে না, এখন নিজে নিজেই চলতে ভালো লাগে। কারণ আমি আর চাই না কারো জীবনের সঙ্গে জড়িয়ে নিতে, কারণ এখন আমার মতো জীবনের সঙ্গে কেউ জড়াতে চাইবে না। আমি তো ডিভোর্সি, আর ডিভোর্সি মেয়েদের কতটা অসহায় এটা তুমি তো খুব ভালো করেই জানো। হ্যাঁ, আমি এটা খুব ভালো করে জানি। আমাদের দেশে আসলে ডিভোর্সি মেয়েদের তেমন একটা পাত্তা দেওয়া হয় না। মেয়েদেরকে মনে করা হয় তারা ইচ্ছে করেই এমনটা করেছে। কি হয়েছিল তোমার সঙ্গে একটু বলবে? অনেক জানতে ইচ্ছে করছে। আসলে এমপির ছেলের সঙ্গে আমার বিয়ে হয়, আর এমপির ছেলে অনেক খারাপ ছিল। বিয়ের দিনে আমাকে রেপ করে দিতে চেয়েছিল, আর অনেক কষ্ট করে আমি বিয়ের পর দিন সেখান থেকে পালিয়ে আসি। আর পালিয়ে এসে আমি ডিভোর্সের ব্যবস্থা করি। আমার বান্ধবী অ্যাডভোকেট ছিল, তার জন্যই তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেই। তারপর চলে যাই লন্ডনে কিছুদিন থেকে তারপর আসি বাংলাদেশে। যেন বিষয়টা চাপা পড়ে যায়, তার জন্য অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়েছি। ভেবেছিলাম নিজেকে বাঁচাতে পারবো না তার হাত থেকে, কিন্তু আমি পেরেছি, আমাকে পারতে হয়েছে। তখন আসলে আমি এগুলো কিভাবে করেছি সেটা আমি আজও বলতে পারবো না। কেমন করে জানো আমি পালিয়ে গেছি? আমার ভাগ্য এই দিক থেকে অনেক ভালো ছিল। আমার পরিবার কোনো কিছুই করতে পারতো না এমপির ছেলের সাথে, কারণ এমপির ছেলের ক্ষমতাটা দাপট ছিল অনেক বেশি। তার জন্য ভয়ে লন্ডনে চলে গেছি। তোমার সঙ্গে আমার রিলেশনশিপ ছিল প্রায় 3 বছর। 3 বছর রিলেশন করার পরে আমার জীবনটা কেমন যেন দুর্বিষহ হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তোমার থেকে আমি আলাদা হয়ে যাই, শুধুমাত্র একটি কারণে। আমার পরিবারে ধ্বংস নেমে আসলো, আর সেই কারণে আমরা আলাদা হয়ে যাই। আমি আবারও তোমাকে আগের মতো ফিরে পেতে চাই। দেখো, এখন তোমার সুন্দর একটা স্বপ্ন আছে, জীবন আছে। আমার জীবনের সঙ্গে জড়িয়ে কেন তুমি নিজেকে নষ্ট করবে? ওই যে কথায় আছে না, পচা ফলের সঙ্গে থাকলে ভালো ফলটাও পচে যায়। প্লিজ আমাকে এসব কোনো কিছু বলো না, আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে সত্যিই এখনো অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস করবে, এখনো তোমার ছবি নিয়ে আমি ঘুরে বেড়াই মানিব্যাগে, কারণ তুমি আমার অন্যরকম ভালোবাসা, যে ভালোবাসা কখনোই আসলে বলার নয়। আমি তোমাকে আবারও আগের মতোই গ্রহণ করতে চাই। তুমি চাইলে আমি আজকেই বিয়ে করতে পারি। প্লিজ বলো। অর্ধেকটা জীবন তো পার করে দিয়েছ, বাকি অর্ধেকটা জীবন না হয় আমার সঙ্গে পার করবে। মেঘলা আর কোনো রকম কথা বলল না। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আকাশও মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনের ভালোবাসা সেই আগের মতোই আছে, শুধুমাত্র পরিস্থিতির কারণে ওরা আলাদা হয়ে গেছে। হঠাৎ করে চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ বের হয়ে আসলো, আর আকাশ তাড়াতাড়ি করে মেঘলাকে নিয়ে সাইডে চলে আসলো। আকাশ খুব ভালো করেই বুঝতে পারছে তাকে গুলি করা হয়েছে। এটা আকাশ ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু মেঘলা কোনো কিছু বুঝতে পারছে না। মেঘলা জিজ্ঞাসা ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ তখন বলতে শুরু করলো। লেডি কুইনের লোকজন এরকম করছে, ওরা জানতে পেরে গিয়েছে আমি এখানে আছি, তার জন্যই আমাকে অ্যাটাক করার জন্য এসেছে। তুমি চিন্তা করো না, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। তুমি আমার সঙ্গে এসো না। প্লিজ, তুমি
যাবে না আমার কসম। তোমাকে আমি একবার হারিয়েছি, আবারও ফিরে পেয়েছি, এখন আর হারাতে চাই না। প্লিজ তুমি এই সব কিছু ছাড়বে বলো? আমি আর এসব কিছু চাই না। দেখো মেঘলা, বোকার মতো কথা বলো না। ওরা আমাকে মারতে এসেছে, এখন যদি আমি না মারি তাহলে আমাদের অনেক বিপদ হবে। প্লিজ তুমি আমাকে ছাড়ো, আর কোনো কথা বলো না। আমি যেটা বলেছি সেটাই, আমি আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ তুমি এখন যাবে না। আমি তোমাকে হারাতে চাই না, কেন বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য প্রতিটা রাতে আমি ঘুমাতে পারি না, প্রতিটা রাতে তোমার কথা মনে হতো। প্লিজ। মেঘলা, তুমি বোঝার চেষ্টা করো। এখন যদি আমি তাদেরকে না মারি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি কিটা চাও আমি শুধু শুধু কাপুরুষের মতো মরে যাই? ওদেরকে মারতে হবে, খুব তাড়াতাড়ি নিতে হবে ব্যবস্থা, না হলে সে পুরো দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। ওর কারণে মানুষ কতটা অসহায় হয়ে গিয়েছে তুমি নিশ্চয়ই পত্রিকায় দেখতে পারছো। মেঘলা আর কোনো কথা বলল না, কারণ মেঘলা খুব ভালো করেই জানে এখন আকাশকে কোনো কিছু বললেও আকাশ কোনো কথা শুনবে না। আকাশ তার কোমর থেকে 2টা পিস্তল বের করলো, আর 2টা পিস্তল বের করে গুলি করতে শুরু করলো। ওদেরকে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর যেহেতু আকাশের সব রকম ফাইট করতে জানে, তাই ওরা দুজন ধরা পড়ে গেল আকাশের কাছে। আর বাঁচবে না বাকিরা। আকাশের গুলিতেই সেখানে মারা গেল অনেকে। আকাশ সাইমনকে কল দিয়ে বলল গাড়ি নিয়ে আসার জন্য। সাইমন 5 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে আসলো, আর ওই 2টাকে গাড়িতে তুলে ফেললো। গাড়িতে তুলে ফেলার পরে মেঘলা তখন গাড়িতে উঠলো। মেঘলা গাড়িতে উঠে চুপচাপ রইল। মেঘলা এসব কিছু দেখে অনেক আগে থেকেই ভয় পায়। আকাশ তখন গাড়ি চালাতে শুরু করলো। আকাশ তার গোডাউনে চলে আসলো। আকাশ গোডাউনে এসে মেঘলাকে নামতে বলল, কারণ মেঘলাকে নিয়ে এসেছে এমনিতেই। আর আকাশ সাইমনকে বলল, সাইমন, তুই মেঘলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আয়। দেখবি ওর যেন কোনো অসুবিধা না হয়। তাড়াতাড়ি যা। মেঘলা, তুমি এখন চলে যাও, তোমার সঙ্গে পরে কথা হবে। মেঘলা আর কোনো কথা বলতে পারলো না। মেঘলা গাড়িতে উঠে পড়লো, আর সাইমন এদিকে গাড়িতে করে মেঘলার বাসার সামনে এসে নামিয়ে দিল, আর আকাশের নাম্বারটা দিয়ে গেল। সাইমন আবারও গাড়ি নিয়ে গোডাউনে চলে আসলো। গোডাউনে এসে গাড়িটা রেখে ভিতরে চলে গেল। দেখতে পারলো আকাশ চেয়ারে বসে আছে ওদের সামনে। রিফাত তখন ওদেরকে জিজ্ঞেস করতে লাগলো, কিরে, তোদেরকে কে পাঠিয়েছে? যদি এটা না বলিস তাহলে কিন্তু তোরা এখানেই মারা যাবি। এটা তো ভালো করেই বুঝতে পারছিস। তার চেয়ে ভালো সত্যি করে বল, বেঁচেও যেতে পারিস। আকাশ ভাই তোদেরকে ছেড়েও দিতে পারে। আমাদেরকে লেডি কুইন পাঠিয়েছে। আকাশকে খুন করার জন্য আকাশের একটা ছবি দেওয়া হয়েছিল, আর ছবিটা দিয়ে বলেছিল এটাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলতে। আর এটার জন্য আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়েছে। আমরা এই 10 লক্ষ টাকার লোভে এটা করেছি। আমরা লেডির সাথে কোনো কাজ করি না, আমরা ভাড়াটে খুনি। লেডি কুইন পালিয়েছে? কিভাবে তোর সঙ্গে যোগাযোগ হলো লেডি কুইনের? আর লেডি কুইন বা সালমান এখন কোথায় আছে? সত্যি করে বল। যদি না বলিস তাহলে কিন্তু তোরা এখানেই মারা যাবি। তোদের একটা একটা পার্ট আমি কেটে ফেলবো। ভাই, সালমান এখন বর্তমান মধুপুর গড়ের জঙ্গলে আছে, সেখানে তার বাহিনী নিয়ে থাকে। আর লেডি কুইন কোথায় আছে সেটা আমি এখনো বলতে পারবো না, কারণ লেডির সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমাকে সালমান ভাড়া করেছিল, আর সালমান এটা পড়েছিল লেডি কুইনের সঙ্গে বেইমানি করলে একমাত্র মৃত্যুই হতে পারে। আকাশ আর কোনো কথা শুনলো না। আকাশ আর কোনো কথা না শুনে 2টাকে গুলি করে দিল। আর গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই ওরা মারা গেল। ওরা বেঁচে থাকার এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ওরা যেহেতু বেইমানি করেছে আকাশের সঙ্গে, আকাশকে খুন করার জন্য এসেছে, তাহলে আকাশ কি করে ওদেরকে ছেড়ে দেবে? আকাশ সবাইকে রেডি হতে বলল, আর সবাই সবার মতো করে প্রস্তুতি নিয়ে নিল। সন্ধ্যাবেলায় আকাশ সবাইকে নিয়ে গাড়িতে করে বের হচ্ছে। দামি দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। আকাশ কোন গাড়িতে আছে সেটা সঠিকভাবে কেউ বলতে পারবে না। আকাশ গাড়ি ড্রাইভ করে যাচ্ছে ড্রাইভারের ছদ্মবেশে। যদিও কেউ জেনে যায় তাহলে কেউ বুঝতে পারবে না। প্রায় দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পরে সেই জঙ্গলে এসে পৌঁছলো আকাশ। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সবাইকে চারিদিক থেকে ছড়িয়ে দিয়েছে। সবাই আকাশের প্ল্যান অনুযায়ী চারিদিক থেকে যাচ্ছে। আকাশের সঙ্গে আছে সাইমন এবং সাকিব, আর বাকিরা অন্য দিক দিয়ে গেছে। রিফাত আলাদা করে তার একটা টিম নিয়ে অন্য পাশ দিয়ে গিয়েছে।
আকাশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আর এগিয়ে যাওয়ার পরে সামনের দিকে দেখতে পারলো অনেক সিকিউরিটি পাহারা দিচ্ছে। আর তখন আকাশ মাইক্রোফোনে সবাইকে বলতে শুরু করলো, খুবই সাবধান, কেউ এক পা ফালানোর আগে দেখে নেবে, কারণ নিচে অনেক কিছুই পাতা থাকতে পারে, যেটার কারণে জীবন পর্যন্ত চলে যেতে পারে। আর গাছের উপরেও খেয়াল করবে, কারণ গাছের উপরে থাকতে পারে, তাই খুব সাবধানে। এই এলাকার ব্যাপারে আমরা তেমন কোনো ভালো মতো জানি না, এবারেই প্রথম এসেছি, তাই কোথায় কে আছে সেটা বলতে পারবো না, তাই খুবই সাবধানতার সাথে অপারেশন করতে হবে। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, এই অপারেশনে আমরা সালমানকে ধরে ফেলতে পারবো। আপনি নিজে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন সবকিছুর, আপনার ট্রেনিং কখনো বৃথা যেতে পারে না। আকাশ সামনের দিকে এগিয়ে গেল। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আরো বেশি সিকিউরিটি দেখতে পারলো। আর আকাশ কমান্ডো স্টাইলে সবাইকে মুখের উপর ধরে নামিয়ে নিয়ে আসলো, যেন কেউ শব্দ করতে না পারে। আর সবাই এভাবে করতে থাকে, আর বেশ কজন এভাবেই মারা যায়। আকাশ আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আর এগিয়ে যাওয়ার পরে একদম কুঠুরি ঘরের কাছাকাছি চলে আসলো। চারিদিক থেকে সবাইকে দাঁড় করিয়ে রেখে আকাশ ভিতরে লুকিয়ে ঢুকে পড়ল। আর লুকিয়ে ওদের কথাবার্তা শুনতে লাগলো। সালমান কারোর সঙ্গে হয়তো কথা বলছে, আর কথাগুলো ছিল এমন, তুমি যে লেডি কুইংয়ের ছোট বোন, এটা তো কেউ বুঝতে পারবে না। আর লেডি কোথায় আছে এটা কেউ জানতে পারবে না। তুমি শুধু শুধু এত বেশি টেনশন করছো। আগে আমাকে একটু আদর করতে দাও, তারপরে সব কিছু। তুমি প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসবে, আবার আমাকেও খাবে? হ্যাঁ, এটা তো হতে পারে না। তুমি প্রতিদিন অন্য কোনো মেয়েকে খেতে পারবে না, এটা আমাকে কথা দিতে হবে। তারপরে আমি আমাকে টাচ করতে দিব। তুমি খুব ভালো করে জানো যে আমার কোনটা ভালো লাগে এবং কোনটা ভালো লাগে না, তাহলে শুধু শুধু কেন এত কথা বলছো? আর আমার কাজই হলো মেয়েদেরকে নিয়ে, আর আমি একটু শুয়ে থাকবো না এটা তো হতে পারে না। ওদেরকে তো বিক্রি করে দেওয়া হয়। আর তুমি এত ভালো হলে কিভাবে? তুমি তো এত ভালো না, আমি তো জানি তোমার ব্যাপারে। তুমি যে কজনের সাথে কাটিয়ে এসছো রাত। আমি কতটা খারাপ সেটা আমি খুব ভালো করে জানি। আমি প্রতিটা মেয়েকে হাতে ফেলে ওদেরকে পাচার করে দিই আপুর সাহায্যে। এটা যে আমার অনেক ভালো লাগে, বুঝতে পেরেছো? কারণ আমি চাই পুরো বাংলাদেশের রাজত্ব করতে, আর আপুর রাজত্ব করা মানে আমার রাজত্ব করা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শোনো, এমপি সাহেবের কাছে আজকে তুমি চলে যাও। আর এমপি সাহেবকে কোনোভাবে যদি ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু আমাদের কাছে আরও সুবিধা হয়ে যাবে। এমপি সাহেবও কয়েকজনকে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারে। এমপি সাহেবের অনেক লোকজন আছে, আমাদের কাজে সাহায্য করবে, কারণ বর্ডার ক্রস করতে এমপি সাহেবের সাহায্যের প্রয়োজন আছে। আমার একটা সন্দেহ লাগছে, সেটা হলো ভার্সিটিতে আজকে একটা নতুন ছেলে এসেছে। ছেলেটা ক্যাট টাইপের, তবে দেখে মনে হচ্ছে অন্যরকম। আকাশের লোকজন তার থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আকাশ আসলেই বেঁচে আছে এখনো, কারণ তুমি লোক পাঠিয়েছিলে, ওদের কোনো খবর নেই। কিন্তু আর কয়েকজন পার্কের মধ্যে মেরে ফেলে রাখা হয়েছিল, তার মানে বুঝতে পারছো আকাশ বেঁচে আছে। তো প্রথম কথা হচ্ছে আকাশ বেঁচে আছে, এটা একদম সত্যি। কিন্তু পরবর্তী কথা হচ্ছে ও যে কোনো ছদ্মবেশ ধারণ করতে পারে, কারণ আমরা তার চেহারা এখনো পর্যন্ত দেখিনি, শুধুমাত্র তুমি আর আপু দেখেছিলে। তাহলে ওই খ্যাতের ছেলেটাই আকাশ হবে। ভার্সিটির প্রিন্সিপালকে সাবধানে থাকতে বলবে, কারণ আকাশ ওখানে গিয়েছে ভার্সিটির প্রিন্সিপালকে। আর কিছু অধ্যাপক আছে, যেমন বাংলা শিক্ষক, তিনি কিন্তু আমাদের হয়ে কাজ করে। এই দুজন ব্যক্তির জন্য আকাশ ভার্সিটিতে ছদ্মবেশে গেছে। আকাশ জানতে পেরে গেলে পুরো সর্বনাশ হয়ে যাবে। আর কোনোভাবে যদি এই ঠিকানা পায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের সবার। লেডি কুইন কোথায় আছে সেটা খুব তাড়াতাড়ি জেনে যাবে আকাশ। যে করেই হোক আকাশকে রুখে দিতে হবে, না হলে কিন্তু আমরা সবাই মারা পড়বো আকাশের কাছে। আকাশ কাউকে পরোয়া করে না, ও যখন ফাইট করে তখন কোনো কিছুই তার হুঁশ থাকে না। ও কাকে মারছে কি করছে সেটার কোনো হিসাব নেই। ও সব রকম ফাইট করতে জানে, এমন কোনো ফাইটিং স্কিল নাই যেটা আকাশের জানা নেই। তাই আকাশকে দেখে সবারই ভয় আছে। খানের ভয় তো আছেই, কারণ আমি যাদেরকে পাঠিয়েছিলাম আকাশকে অ্যাটাক করার জন্য
তারা অনেক ভয়ে ছিল আর বলেছিল ধরা পড়লে অবস্থা খারাপ করে দেবে, কারণ আকাশকে মারা এতটা সহজ নয়। আমরা নিজেরাই মারতে পারলাম না, ভেবেছিলাম আকাশ মরে গেছে, কিন্তু সে যে আবার এভাবে জীবিত হয়ে আমাদেরকে ঘোরাবে সেটা কখনো ভাবতে পারিনি। আকাশ খুব ভালো করে বুঝে ফেলেছেন এখানে লিমা আছে, তার মানে লিমাই হলো লেডি কুইনের ছোট বোন, আর লিমা খুব ভালো করে জানে লেডি কুইন এখন কোথায় আছে। আকাশ চারিদিক থেকে গোলাগুলি শুরু করতেই বলল, আর চারিদিক থেকে পাখির মতো ঝাঁকে ঝাঁকে গুলি করছে, আর ওরা যেহেতু ভিতরে ছিল না সেজন্য খুব সহজেই তাদেরকে মারতে পারছে না। সালমান পিস্তল নিয়ে গুলি করছে, কিন্তু আকাশের কাছে এসব কেন কিছুই না। আকাশ ভিতরে প্রবেশ করলো। আকাশ ভিতরে প্রবেশ করার পরে লিমাকে লাথি দিয়ে ফেলে দিল, আর সঙ্গে সঙ্গে লিমা দৌড়ে পালিয়ে যেতে শুরু করলো, আর আকাশ ধরে ফেললো। আর ধরে ফেলার পরে লিমাকে গাড়িতে বন্দি করে রাখলো, আর বাকিদেরকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। সালমানকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আর তখন সালমান বলতে লাগলো, ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বেশি ভুল করেছি, পাপ করেছি। আমি আমার নিজের জীবন ভিক্ষা চাইছি। প্লিজ আমাকে মারবেন না। আমি বাঁচতে চাই। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই এমন এমন কাজ করেছিস যেটা ক্ষমার অযোগ্য। তোর কারণে লাশগুলো সেফ নেই। তুই ভাব, তুই কতটা নিচে নেমে গিয়েছিস টাকার কারণে। ভাই, আমি তো বলেছি আমি লোভে পড়ে এসব কিছু করে ফেলেছি। অলরেডি কুইক আমাকে এসব করিয়েছে। আমি যদি এগুলো না করতাম তাহলে উনি আমাকে মেরে ফেলতো। আমি ভয়ে সেসব করেছি। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিন। আর আমি আপনার পরিবারকে মারিনি, আপনার পরিবারকে সে নিজের হাতে মেরেছে। আমি খুব ভালো করে জানি তুইও আমার পরিবারকে মেরেছিস। তুই আমার বাবাকে ধরেছিলি, আর লেডি কুইন একের পর এক গুলি করেছে আমার বাবার গায়ে। এগুলো দেখে কি আমার তোর মনে হয় যে আমি তোকে এখন ছেড়ে দেব? তোকে ছেড়ে দিতে পারবো না। ব্যাক আপ। ভাই, আমি লেডি কুইং এর খবর জানি না। আমি যদি লেডি কুইং এর খবর জানতাম তাহলে আমি অনেক আগেই বলে দিতাম। আমি সত্যি লেডি কুইং এর খবর জানি না। সে এখন কোথায় আছে, কি করছে, কোনো কিছুই জানি না। তোর জানা লাগবে না। তুই যেভাবে আছিস সেভাবেই থাক। তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই আমার পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিস, কুত্তার বাচ্চা। তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আকাশ আর কোনো কথা না বলে গুলি করে দেয়, আর গুলি করার পরে ছটফট করতে করতে সালমান সেখানেই মারা গেল। তারপর আকাশ গাড়িতে উঠে আসলো, গাড়ি থেকে লিমাকে টেনে নামালো, আর নামানোর পরে তখন লিমা বলতে লাগলো, আমি যদি ভার্সিটিতে তোর পরিচয়টা পেতাম তাহলে তোকে ভার্সিটিতেই শেষ করে ফেলতাম। তুই পেছন থেকে এসে আমাকে ছুরি মেরেছিস। অনেক ভুল করলি। লেডি কুইন নীলা তোকে কখনো ছাড়বে না, তোকে কুত্তার মতো মারবে। আমিও তো এটাই চাই, তোর বোন আমার সঙ্গে দেখা করুক। তার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। তুই আর তোর বোন, তোদের দুজনকে যে কি করব আমি, এটা আমি নিজেও জানি না। কেটে পিস পিস করে রাস্তায় কুত্তা দিয়ে খাওয়াবো। এটা কখনোই পারবে না, কারণ লেডি কুইনের ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। কি করতে পারে আর সে কতটা খারাপ এটা তোর ধারণার বাহিরে। মানুষ এতটা খারাপ হতে পারে এটা তোদের দুজনকে না দেখলে আসলেই বুঝতে পারতাম না। মানুষ মারা যাওয়ার পরেও তোরা সেফ থাকতে দিলি না। শুধুমাত্র তোদের কারণে লাশ নিয়ে ব্যবসা করছিস, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করিস, ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা করিস। কোনো ব্যবসা করা বাদ আছে? সকল অপকর্ম তোদের হাত ধরেই হয়ে থাকে। আমরা বিদেশিদের কাছে অনেক ভালো, আর এই ভালো করতে গেলে দেশের একটু একটু ক্ষতি করতে হয়। আর দেশের মানুষরা ভালো না, তুই এসব বুঝবি না। তুই তো সেদিনের ছেলে। মানুষের ক্ষতি করছিস, অথচ কেউ কোনো কিছু বললে তাকে কোনো পরোয়া করছিস না, মেরে ফেলছিস। আর আমাকে বলছিস আমি সেদিনের ছেলে। আমি কোনো কিছু বুঝবো না, তোরাই বুঝিস, তাই না? তা বুঝিস যখন, তখন তো তোদেরকে মরতে হবে। আমাকে ছেড়ে দে, এখনো বলছি। তুই কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। আমাকে মেরে ফেলতে তোর কোনো কিছু যায় আসবে না। লেডি কুইন, আসলে লেডি কুইনকে মারতে পারলে তারপর দেখা যাবে। অনেক কথা বলেছিস, আর না। তোর জন্য সময় বরাদ্দ ছিল মাত্র 5 মিনিট, আর 5 মিনিট সময় হয়ে গিয়েছে। টাটা, বাই বাই। পরকালে গিয়ে অপেক্ষা করিস। তোর বোনকে আমি খুব তাড়াতাড়ি পাঠাচ্ছি। এখন বল, তোর বোন কোথায়?
লিমা কোনোভাবেই বলতে চাচ্ছে না, আর যখন পিস্তলের ভয় দেখালো তখন সবকিছু বলে দিল। আর লিমা কান্না করতে করতে আকাশের কাছে মাফ চেয়ে বলতে শুরু করলো, লেডি কুইন এখন গাজীপুর জঙ্গলে রয়েছে। আমাকে ছেড়ে দাও আকাশ ভাই, আমি অনেক বেশি অন্যায় করেছি। আমি তোমার কাছে নিজের জীবন ভিক্ষা চাইছি। তুই এত অন্যায় করেছিস, এত খারাপ কাজ করেছিস, যার জন্য তোকে বাঁচিয়ে রাখলে মানুষ আমাকে খারাপ বলবে, তাই তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তোর মৃত্যুই একমাত্র শাস্তি। আকাশ আর কোনো কথা না বলে লিমাকে মেরে ফেললো, আর সেখানেই লিমা ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তারপর আকাশ সবাইকে নিয়ে চলে আসলো, আর সবাইকে নিয়ে সোজা গাজীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তখন হঠাৎ করে আকাশের মোবাইলটা বেজে উঠলো। আকাশ ফোনটা রিসিভ করলো, আর ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, হ্যালো মিস্টার আকাশ চৌধুরী, আপনি কেমন আছেন? আমি তো আপনার অনেক বড় ভক্ত। আপনি এত ফাইটিং স্কিল অর্জন করেছেন যেগুলো আসলে বাংলাদেশে কেউ অর্জন করতে পারেনি। সেই কারণেই আপনাকে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা করি। তোর বোন এবং সালমান, তোর সকল লোককে আমি মেরে ফেলেছি। তোরও দিন গড়িয়ে আসছে। দিনের পর দিন মানুষের সঙ্গে এত খারাপ কাজ করেছিস, মানুষকে এত জ্বালিয়েছিস, তোর দিন ফুরিয়ে আসছে। আমার দিন যদি ফুরিয়ে আসে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এইদিকে বেচারি আপনার আদরের বউ আমার এখানে কষ্ট পাচ্ছে। তার কষ্ট পাওয়াটা কি ঠিক হচ্ছে? মেয়েটা এত কান্না করতে পারে, সেটা আসলেই ভালো লাগছে না। আমার ছেলেরা বলছে তাকে নিয়ে একটু ভিতরে রঙ্গলীলা করবে। দেখ, তোর সঙ্গে আমার সমস্যা দুটি হয়েছে, তুই মেঘলার কোনো ক্ষতি করবি না প্লিজ। মেঘলা যদি কোনো ক্ষতি হয় তোকে আর আস্ত রাখবো না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি তোর কাছে। আরে রাখ তোর বক বক, তোর ডায়লগ আমার সামনে মারিস না। তোর ডায়লগ শোনার সময় আমার কাছে নেই। তোর মেঘলাকে আমি তুলে এনেছি, মেঘলার মা বাবাকে পর্যন্ত তুলে এনেছি। যদি ওদেরকে জীবিত দেখতে চাস তাহলে তাড়াতাড়ি করে গাজীপুরের জঙ্গলে চলে আয়। আশা করি তুই এই জায়গাটা জেনে গেছিস একটু আগেই। তো মনে করেছিস আমি কোনো খবর রাখি না? আমি সব খবর রাখি। আরে যদি আমি এসব খবর না রাখি তাহলে লেডি কুইন হলাম কি করে? তোকে তো মারবো, তার সাথে তোর দুজন পার্টনারকেও মারবো। ভার্সিটির অধ্যাপক, তাকে মারবো। তোরা সবাই মিলে এই শহরটাকে পুরো নরক বানিয়ে দিয়েছিস। তোদের মৃত্যু নিশ্চিত। মেঘলার কোনো ক্ষতি করিস না। তোর সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি। তোর ঝামেলা হয়েছে আমার সঙ্গে যা করার করবি। এটা বললে তো চলবে না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। তোর কাছ থেকে শুনে করতে হবে আমি কি করব না করব। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, 20 মিনিটের মধ্যে আসবি। আর যদি 20 মিনিটের মধ্যে না আসিস তাহলে কিন্তু তোর মেঘলাকে আর পবিত্র পাবি না। তোর মেঘলাকে কিন্তু শেষ করে ফেলবো। তোর সময় শুরু হলো এখন থেকে। ইয়োর টাইম স্টার্ট নাও। হ্যালো, তুই আর কোনো ক্ষতি করবি না প্লিজ। তোর সঙ্গে আমার সমস্যা হয়েছে, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি তোর এখানে। একথা বলার পরে তখন লেডি কুইন কল কেটে দেয়। আর লেডি কুইন কল কেটে দেওয়ার পরে আকাশ লুকিয়ে তাড়াতাড়ি করে সেখানে যেতে থাকে, আর 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায়। সবাইকে আবারও প্ল্যান মোতাবেক সাজিয়ে নিয়ে সে গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পরে কয়েকজন এসে তার হাত পেছন দিক থেকে বেঁধে ফেললো, আর চোখ বেঁধে ফেলার পরে তাকে নিয়ে ভিতরে যাওয়া হলো। আকাশ ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর তার চোখের বাঁধন এবং হাতের বাঁধন খুলে দেওয়া হলো। তখন সামনের দিকে তাকিয়ে দেখতে পারলো মেঘলা এবং তার মা বাবাকে সহ বেঁধে রাখা হয়েছে। আর তখন সামনে থেকে লেডি কুইন এবং তার পার্টনার অধ্যাপক নেমে আসলো। নেমে আসার পর আকাশ তখন বলতে শুরু করলো, তুই একটা ভার্সিটির শিক্ষক হয়ে এরকম কাজ কি করে করতে পারলি? এই জন্যই তো বলি ভার্সিটির হোস্টেলের মেয়েগুলো এত তাড়াতাড়ি কিডন্যাপ কি করে হতে পারে। একের পর এক মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে, আর প্রশাসন এগুলো দেখে কোনো কিছুই বলছে না। প্রশাসন কোনো মামলা নিতে চাচ্ছে না। আমার যা ইচ্ছে আমি সেটাই করব। হোস্টেলে মেয়েগুলোকে আমার অনেক পছন্দ হয়।
সেজন্য আমি ওদেরকে ব্যবহার করি, আমার কাজে নিজের জন্য ব্যবহার করি। আর বাকিদের আমি বিদেশে পাচার করে দিই, তাতে তোরা তো সমস্যা কিসের? তোর জন্য আমি আমার ব্যবসার ক্ষতি করেছি। আমার তো অনেক সমস্যা রয়েছে। আমার পরিবারকে তোরা সবাই মিলে হত্যা করেছিস, আর মানুষের কত ক্ষতি করেছিস সেটা আমার জানা নেই। ওরাও তো কারো না কারো আপনজন, ওরাও তো কারো না কারো প্রিয় মানুষ ছিল। ওদের মা বাবা কতটা কষ্ট পেয়েছে, ওদের মা বাবার মন কি বলছে সেটা তো তোরা বুঝবি না। তোদের তো আর এরকম কোনো কিছু নেই, তোর এরকম বুঝবি কি করে? এর দরদ তোদের কখনোই লাগবে না। তবে মানুষের যে অভিশাপ, সেই অভিশাপে আজকে তুই মারা যাবি। আরে ধুর, আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না। তোকে মারার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছি আমি, বুঝতে পেরেছিস? তোকে মেরে আমি আমার মনের জ্বালা মেটাবো, কারণ তুই একের পর এক আমার ক্ষতি করে চলেছিস। দেশের বিভিন্ন জায়গাতে আমার লোকজন কাজ করতো, আর সেখানে তুই তোর লোকজন পাঠিয়ে আমার লোকজনদেরকে মেরেছিস। তোর সমস্ত জায়গায় আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, সকল লোকজনকে আমি মেরে ফেলেছি। তারপরে আমি এখান পর্যন্ত এসেছি। শুধু শুধু এখান পর্যন্ত আসেনি, বুঝতে পেরেছিস? আর তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই পর্যন্ত এসে অনেক ভুল করে ফেলেছিস, যার জন্য এখন থেকে অনেক বড় মাসুল দিতে হবে। আরে তোর মাকে তো আমি নিজের হাতে হত্যা করেছি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। সেদিন বেঁচে গিয়েছিলে, কিন্তু আজকে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তোদের মতো শয়তানের আশা কোনোদিন পূরণ হবে না। আকাশ তোদেরকে কুত্তার মতো মারবে। তোরা মানুষের অনেক ক্ষতি করেছিস, প্রতিটা মানুষের জীবন পুড়ে ছারখার হয়ে গেছে শুধুমাত্র তোদের কারণে। আকাশ, তুই এ পর্যন্ত এসে অনেক বেশি ভুল করেছিস। ভেবেছিলাম তুই সবাইকে নিয়ে আসবি, তোর লোকজনকে, কিন্তু তুই তো একাই এসেছিস। তাই আর কোনো চিন্তা নেই, তুই এখন মরে যাবি। ওকে মেরে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করব। শুধুমাত্র তোর কারণে আমি আন্ডারওয়ার্ল্ডে কোনো কিছু করতে পারিনি। যার সঙ্গে আমি কথা বলতে গেছি সবাই শুধুমাত্র তোর কথা বলে, তোর কথা ছাড়া কেউ কাজ করতে চায় না। অনেক অনেক দিনের ইচ্ছে ছিল তোকে মেরে আমি আমার নিজের আত্মার শান্তি করব, এবং আজকে সেই স্বপ্ন পূরণ হবে। চিন্তা করো না, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু তার আগে মেঘলাকে আমার হাতে তুলে দাও। মেঘলার ফিগারটা দেখেছো? এত সুন্দর, ইচ্ছে করছে এখনই খেলাধুলা শুরু করে দিই। তোরা আমাকে যা বলার বল, মেঘলার নামে কোনো কিছু বলিস না। ওর নামে কোনো কিছু বললে মাথা ঠিক থাকবে না আমার। আমাকে যা বলার বল, আমি কোনো কিছু বলবো না তোদেরকে। কে আছিস? আকাশকে একটু আদর যত্ন করা যাক। ছেলেটা এতক্ষণ ধরে এসেছে আর এত বকবক করে যাচ্ছে, যেগুলো আমার সহ্য হচ্ছে না। তখনই কয়েকজন এসে আকাশকে মারতে শুরু করলো, আর আকাশের সঙ্গে মারামারিতে ওরা পারলো না। আকাশ ওদের পেটের মধ্যে কয়েকটা ঘুষি দিতেই ওরা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো, আর বাকিরা আবারও আকাশকে মারতে আসলো। আকাশ আবারও তার ফাইটিং স্কিল দিয়ে ওদেরকে মাটিতে ফেলে দিল। সবাই মাটিতে শুয়ে শুয়ে চিৎকার করছে, আর তখনই অধ্যাপক সে গিয়ে মেঘলাকে কয়েকটা থাপ্পড় মারলো। আকাশ তার মারামারি থামিয়ে দিল মেঘলার কারণে। মেঘলা তখন বলতে শুরু করলো, প্লিজ তুমি আমার জন্য এভাবে নিজে মার খেও না। তুমি ওদেরকে এমনভাবে মারো যেন ওরা আর কখনো বাঁচতে না পারে। ওরা মানুষের অনেক ক্ষতি করেছে। তুমি ছাড়া তো আমার লাইফে আর কেউ নেই। তুমি আমার একমাত্র শেষ ঠিকানা, তাই তুমি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। লেডি কুইনের লোকজন আকাশকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের হয়ে ফেলছে, আর আকাশ মাটিতে শুয়ে পড়লো সহ্য করতে না পেরে। হঠাৎ করে চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ ভেসে আসলো, আর লেডি কুইনের লোকজন সবাই গুলির কারণে মাটিতে ছটফট করতে শুরু করলো। আকাশ উঠে মেঘলার হাতের বাঁধন খুলে দেয়, আর মেঘলা গিয়ে তার মা বাবার হাতের বাঁধন খুলে দেয়। আকাশ ওদেরকে গুলি করতে থাকে, আর এভাবে তো অনেক গোলাগুলি হয়। প্রায় 15 মিনিট লেডি কুইনের লোকজন সকলেই আকাশের কাছে মারা গেল। আকাশের লোকজন চারিদিক থেকে অ্যাটাক করে ফেলেছে, যার কারণেই লেডি কুইনের লোকজন কোনোভাবেই পালাতে পারেনি। আকাশ লেডি কুইনকে ধরেছে। লেডি কুইনকে ধরে ফেলার পরে তখন আকাশ বলতে লাগলো, জীবনে অনেক পাপ করেছিস, অনেক অন্যায় করেছিস। আজকে তোর খেলা শেষ হলো। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারবে। প্রতিটা মেয়ে এখন শান্তিতে কলেজে, ভার্সিটিতে, স্কুলে যেতে পারবে।
তোর কারণে স্কুলের বাচ্চারাও শান্তিতে থাকতে পারতো না, শুধুমাত্র তোর ভয়ে। আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম কাজ করব না। আমি সব কিছু ছেড়ে দেব। আমার আন্ডারওয়ার্ল্ড কোনো কিছুই চাই না, সব কিছু আমি বাদ দিয়ে দিব। আমার বিদেশে গিয়ে একা একা বেঁচে থাকবো, বাঁচতে চাই আমি। আর কখনো এইসব কাজ করব না। আকাশ, আমি তোর পা ধরে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তুই চাইলে আমাকে ব্যবহার করতে পারিস। আমার শরীরের সব কিছু তোকে দিয়ে দিব, আমার পুরো শরীর তোকে দেব। তোর কথা শুনে সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। এতদিনে এরকম কথা আসলেই শুনিনি, এই প্রথম শুনলাম। মানে তোর শরীরের কারণে আমি তোকে ক্ষমা করে দেব, তাই না? তোর শরীরের প্রতি আমার কোনো লোভ নেই। আর তুই যে একটা মেয়ে, সেটাই তো আমার কাছে মনে হয় না। কারণ মেয়ে হয়ে মেয়েদের এত সর্বনাশ কি করে করতে পারিস? আমার তো মনেই হয়নি যে তুই একটা মেয়ে। কথা না বলে লেডি কুইনকে পরপর কয়েকটা গুলি করলো। আর গুলি করার পরে পাশেই দেখতে পারলো অ্যাসিডের কুয়া। আকাশ লেডি কুইনকে সেই অ্যাসিডের মধ্যে ফেলে দিল। আর সঙ্গে সঙ্গে লেডি কুইনের দেহটা টকবক করে পড়তে শুরু করলো। আর অ্যাসিডের মধ্যে রক্তে লাল হয়ে গেল। আর এটা দেখে মেঘলা শক্ত করে এসে আকাশকে জড়িয়ে ধরলো। আর মেঘলা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর তখন আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিল। আকাশ তখন মেঘলাকে বলতে লাগলো, থাক, আর কান্না করতে হবে না। আমাদের দুঃখের দিন শেষ হয়েছে, এখন শুধু সুখের দিন বাকি। জীবনটা না হয় আমার সঙ্গেই কাটিয়ে দেবে, কি বলো? দেবে তো? হ্যাঁ, বাকি জীবন আপনার সঙ্গেই তো কাটাতে হবে। আপনি ছাড়া তো এখন আমার কেউ নেই। আর আপনার সন্তানের মা হব খুব তাড়াতাড়ি, সেই ব্যবস্থাটা করুন। এই কথা বলে মেঘলা অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর ধুমধাম করে আকাশ এবং মেঘলার বিয়ে হয়। ভয়ে ভয়ে আকাশ এই প্রথম তার এতটা ভয় লাগছে। বাসর ঘরে প্রবেশ করে দেখতে পারলো মেঘলা লাল বেনারসি পরে বিছানার উপর বসে আছে। মেঘলা তখন নিজে থেকে বলতে শুরু করলো, কি ব্যাপার মহারাজ, আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কথা তো আমার, আমি যেখানে ভয় পাচ্ছি না। আর আপনি এত সাহসী ব্যক্তি হয়ে ভয় পাচ্ছেন। আকাশ চৌধুরী আসলেও ভয় পায়? বুঝতে পারছি না, আমার অনেক বেশি নার্ভাস লাগছে। আসলে কখনো বিয়ে করিনি তো। আরেকটা বিয়ে করলে হয়তো এরকমটা মনে হবে না। একটা বিয়ে করলেই ঠিক হয়ে যাবে। কি বললে তুমি? তোমার এত সাহস? তুমি আমার সামনে এই কথা বললে? আর একটা কথা বললে এখানেই তোমাকে মেরে ফেলবো। আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমার লাইফে আসতে পারবে না। অন্য কোনো মেয়ের কথা মুখে আনলে খবর আছে তোমার। যাও এখান থেকে। যাক, ভালোবাসা মনে হয় এখনো আগের মতোই আছে। ভেবেছিলাম ভালোবাসাটার মধ্যে জং পড়ে গিয়েছে, এখন দেখছি ভালোবাসাটা এখনো তাজা রয়েছে। মেঘলা শক্ত করে এসে আকাশকে জড়িয়ে ধরলো। আর আকাশ মেঘলাকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলো। এতক্ষণ আকাশ ফাজলামো করেছে, এটা মেঘলা অনেক আগেই বুঝতে পেরেছে। মেঘলা তবুও আকাশকে হারানোর ভয় করে। আর তখনই মেঘলার ঠোঁট জোড়া দখল করে নিল আকাশ। মেঘলাও রেসপন্স দিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আকাশ ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে লাইট অফ করলো। লাইট অফ করার পরে ওরা দুজনে হারিয়ে গেল এক অন্যান্য রাজ্যে। আর এভাবে না হয় থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা নিয়ে। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।